দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ পেলে তখন অনুশোচনার প্রশ্ন আসতে পারে, বলছেন ওবায়দুল কাদের। এদিকে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছে, বলছেন নাহিদ ইসলাম। গুম কমিশনের প্রতিবেদন, গুম, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল র্যাব। এবং সর্বশেষ জানাবো দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা ফখরুলের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ পেলে তখন অনুশোচনার প্রশ্ন আসতে পারে, বলছেন ওবায়দুল কাদের। গত বছরের জুলাই আগস্টে বাংলাদেশের ইতিহাসের নজিরবিহীন ছাত্র জনতার গণ আন্দোলনে প্রাণ হারিয়েছেন শত শত মানুষ। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে 5ই আগস্ট পর্যন্ত সময় নিহতের সংখ্যা 834 জন, আর জাতিসংঘের পরিসংখ্যান বলছে এ সংখ্যা ছিল 1400 এরও বেশি। এই প্রাণহানির ঘটনায় দায়িত্বে থাকা আওয়ামী লীগ সরকার ও তার শীর্ষ নেতৃত্বের কোনো অনুশোচনা বা ক্ষমা চাওয়া লক্ষণ এখনো দেখা যাচ্ছে না, বরং দলটির নেতারা বারবার এই আন্দোলনকে ষড়যন্ত্র বলে অভিহিত করেছেন। বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, দেশে ফিরে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ পেলে তখন অনুশোচনার প্রশ্ন আসতে পারে। তার ভাষায়, ঘটনার বিশ্লেষণে আমাদের ভূমিকা নিয়ে কথাবার্তা আছে। দেশের শান্তি ও স্থিতি ফিরে এলে, আমরা দেশের মাটিতে রাজনীতি করতে পারলে, কোনো ভুল হয়ে থাকলে ক্ষমা চাওয়ার বিষয়টিতে আমরা পিছিয়ে থাকবো না। তবে তিনি এটিও স্পষ্ট করে বলেছেন, দেশের বাইরে থেকে আমরা কিভাবে ক্ষমা চাইব, সবকিছুর মূল কেন্দ্র দেশ। সেই মাটিতেই অনুশোচনা বা ক্ষমা চাওয়ার প্রতিফলন ঘটবে। আন্দোলন প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটি নিছক একটি গণ আন্দোলন ছিল না, বরং সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটেছে এই সুযোগে। তার মতে, সরকার পতনের এই ঘটনাকে গণ উত্থান হিসেবে দেখার চেয়ে বরং এটিকে ষড়যন্ত্র বলে সঙ্গত। আওয়ামী লীগ নেতৃত্বের অবস্থান এখনো ষড়যন্ত্র তত্ত্ব এর মধ্যে আটকে আছে, যা তাদের বাস্তব পরিস্থিতি ও দায় স্বীকারের অনীহার ইঙ্গিত দেয়। ওবায়দুল কাদেরের বক্তব্যে কিছুটা ইঙ্গিত পাওয়া যায় যে রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সুযোগ পেলে তারা হয়তো অতীতে ভুল বা অনুশোচনার বিষয়ে ভাববেন, তবে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ক্ষমা চাওয়া, দায় স্বীকার বা নৈতিক অবস্থান নেওয়ার কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তবে প্রচুর প্রাণহানির পরও আওয়ামী লীগ নেতাদের অনমনীয় অবস্থান নিয়ে সাধারণ মানুষের মধ্যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আন্দোলনে হত্যাকাণ্ড, দমনপীড়ন ও ধরপাকড়ের ঘটনায় আন্তর্জাতিক মহলের উদ্বেগ তৈরি হয়েছে। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে শেখ হাসিনা সহ দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে বিচার চলছে অন্তর্বর্তী সরকারের অধীনে। এরই প্রেক্ষিতে দলটির রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছে, বলছেন নাহিদ ইসলাম। বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেছেন জাতীয় নাগরিক পার্টি। বৈঠকে এনসিপির প্রতিনিধি দল বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক রূপান্তর নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে। চীনা দূতাবাসের পক্ষ থেকে পাঠানো এক আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়ে বিএনপির আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক করেন। এনসিপির পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে। রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি দৃঢ়ভাবে বিশ্বাস করে একটি টেকসই গণতান্ত্রিক পথ কেবলমাত্র জনআকাঙ্ক্ষা ও কাঠামোগত সংস্কারের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হতে পারে। এ প্রেক্ষিতে নির্বাচনের তারিখ ঘোষণার পূর্বে জুলাই সনদ প্রণয়ন ও প্রকাশ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই সনদ শুধুমাত্র একটি নীতিগত দলিল নয়, বরং জুলাই আন্দোলনে যারা রাস্তায় নেমে পরিবর্তনের স্বপ্ন প্রাণ দিয়েছেন তাদের প্রতি আমাদের নৈতিক দায়বদ্ধতাও বটে। তিনি উল্লেখ করেন, এই জুলাই সনদ জুলাই আন্দোলনের নির্বাচন সংস্কার, বিচার বিভাগের স্বাধীনতা এবং অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক অংশগ্রহণের একটি সুস্পষ্ট ভিত্তি স্থাপন করবে এবং ভবিষ্যৎ রাজনীতির পথ প্রদর্শক হিসেবে কাজ করবে। নাহিদ ইসলাম আরো বলেন, বাংলাদেশ এখন একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে অবস্থান করছে। প্রেক্ষাপটে এনসিপি সরকারের পদক্ষেপ ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আশা করছে জুলাই সনদ প্রণয়ন ও ঘোষণার প্রক্রিয়া আর বিলম্বিত না হয়ে যথাযথ আন্তরিকতার সঙ্গে দ্রুততম সময়ের মধ্যে বাস্তবায়িত হবে, যাতে শহীদদের আত্মত্যাগ ও গণতন্ত্র পুনরুদ্ধারের আকাঙ্ক্ষা পূর্ণতা পাবে। তিনি নির্বাচন কমিশনের কাঠামোগত সংস্কারের প্রয়োজনীয়তার উপর বিশেষ গুরুত্ব দেন। এনসিপি প্রকৃত অর্থে স্বাধীন ও দল নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবির পুনরুল্লেখ করে, যা গণতান্ত্রিক প্রক্রিয়া, জনবিশ্বাস ও আস্থা পুনঃস্থাপন করবে। একই সঙ্গে স্থানীয় সরকার নির্বাচন এবং পরবর্তীতে একটি গণপরিষদ ও আইনসভা নির্বাচন অনুষ্ঠানের দাবির কথা জানান, যাতে সব পর্যায়ে জনগণের অংশগ্রহণ ও প্রাতিষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিত হবে। চীনের রাষ্ট্রদূত ওয়াও ইয়ান এনসিপি প্রতিনিধি দলের সামগ্রিক রাষ্ট্রভাবনাকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং তাদের চিন্তাশীল অংশগ্রহণের জন্য ধন্যবাদ জানান। তিনি চীনের অহস্তক্ষেপ নীতির পুনরুল্লেখ করেন এবং বাংলাদেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের সহযোগিতার ব্যাপারে চীনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। রাষ্ট্রদূত রাজনৈতিক পক্ষগুলোর মধ্যে ধারাবাহিক ও গঠনমূলক সংলাপের গুরুত্ব তুলে ধরেন এবং বাংলাদেশের ভবিষ্যৎ গঠনে তরুণদের ভূমিকাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।
গুম কমিশনের প্রতিবেদন, গুম, নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে সরাসরি জড়িত ছিল র্যাব। 2004 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে একটি আধা সামরিক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসেবে গঠিত হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। সন্ত্রাসবাদ, মাদক চোরাচালান ও সংঘবদ্ধ অপরাধ দমনের লক্ষ্যে এ বাহিনী প্রতিষ্ঠা করা হয়। প্রথম দিকে সংস্থাটি অপরাধ দমন ও জননিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অল্প সময়েই এটি গুরুতর মানবিকতার লঙ্ঘনের প্রতীক হয়ে ওঠে। পরবর্তী সময়ে সরাসরি গুম, হেফাজতে নির্যাতন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত হয়ে পড়ে। প্রকাশিত প্রতিবেদনে র্যাবের বিস্তারিত ভূমিকা তুলে ধরে বলা হয়, বর্তমানে র্যাবের অধীনে দেশব্যাপী মোট 15টি ব্যাটালিয়ন রয়েছে। প্রতিটি ব্যাটালিয়নের অধীনে 3 থেকে 4টি ক্রাইম প্রিভেনশন কোম্পানি কাজ করে। বাহিনীটি মহাপরিচালকের নেতৃত্বে 10টি কার্যকর শাখায় মাধ্যমে পরিচালিত হয়। এর মধ্যে অপারেশন, গোয়েন্দা, আইন ও গণমাধ্যম এবং বিমান শাখা অতিরিক্ত মহাপরিচালকের অধীন এবং প্রশাসন ও অর্থ, যোগাযোগ ও MIS তদন্ত, ফরেনসিক, প্রশিক্ষণ, অভিযোজন এবং গবেষণা ও উন্নয়ন শাখাগুলো অতিরিক্ত মহাপরিচালকের অধীনে কাজ করে। প্রতিষ্ঠার শুরুর দিকে র্যাব অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অল্প সময়ের মধ্যে মানবাধিকার লঙ্ঘনের জন্য ব্যাপকভাবে সমালোচিত হতে থাকে। তদন্ত কমিশন শত শত অভিযোগ পেয়েছে, যেখানে র্যাবের বিরুদ্ধে গুম, হেফাজতে নির্যাতন এবং বিচার বহির্ভূত হত্যা সরাসরি জড়িত থাকার তথ্য রয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর প্রতিবেদনে উঠে এসেছে, র্যাবের হাতে আটক হওয়া অনেক ব্যক্তিকে পরে মৃত অবস্থায় পাওয়া গেছে বা এখনো নিখোঁজ রয়েছেন। এতে বাহিনীটির শাসনের, আইনের শাসন ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধার বিষয়টি নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি হয়। র্যাব গঠনের সময় যুক্তরাজ্য বাহিনীকে সন্ত্রাসবাদ দমন বাহিনী হিসেবে সমর্থন দিয়েছিলেন, কিন্তু পরে রাজনৈতিক প্রতিপক্ষ দমনকারী ডেথ স্কোয়াডে পরিণত হয়। র্যাব বাহিনীটি শুরু থেকে ব্যাপক স্বাধীনতা নিয়ে কাজ করেছে, তবে তাদের কার্যক্রমে পর্যাপ্ত তদারকির অভাবে থাকায় নির্যাতনের সুযোগ তৈরি করে দেয়। মানবাধিকার লঙ্ঘনের কারণে যুক্তরাজ্য প্রায় 1 দশক আগে র্যাবকে সহায়তা প্রশিক্ষণ বন্ধ করে দেয়। যুক্তরাষ্ট্র 2021 সালের ডিসেম্বরে বিচার বহির্ভূত হত্যা ও গুমের অভিযোগ র্যাব এবং বাহিনীর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা দেয়। র্যাবের গোয়েন্দা শাখা বিভিন্ন ব্যাটালিয়নের সঙ্গে সমন্বয় করে গোপন অভিযান চালাতো। এসব অভিযানে সন্ত্রাসবাদ, মাদক ও অস্ত্র চোরাচালান দমনের নামে বহু অপহরণ ও গোপন স্থাপনায় দীর্ঘদিন ধরে আটকে রাখা হতো। এই ধরনের অভিযানের জন্য সবচেয়ে সমালোচিত ছিল টাস্ক ফোর্স ফর ইন্টারোগেশন বা TFI সেল, যা ঢাকার কর্মীটোলায় র্যাব 1 সদর দপ্তর ভেতরে অবস্থিত। যদিও প্রকাশ্যে এটিকে একাধিক সংস্থার যৌথ জিজ্ঞাসাবাদ কেন্দ্র হিসেবে উপস্থাপন করা হতো, বাস্তবে এটি পরিচালিত এবং নিয়ন্ত্রিত হতো র্যাবের গোয়েন্দা শাখা সরাসরি তত্ত্বাবধানে। TFI সেলে হাজার হাজার মানুষকে দিনের পর দিন বা মাসের পর মাস ধরে অন্ধকারে কক্ষে চোখ ও হাত বাঁধা অবস্থায় আটকে রাখা হতো। 38টি সাক্ষ্য থেকে জানা যায়, এই কেন্দ্রে বন্দীদের পিটিয়ে, বিদ্যুৎ শক দিয়ে, উল্টে ঝুলিয়ে, মাথা ঘুরিয়ে বা এমনকি শরীরের অঙ্গ ছিঁড়ে নির্যাতন করা হতো। শিশু ও মানসিকভাবে অসুস্থ ব্যক্তিরাও নির্যাতনের হাত থেকে রেহাই পাননি। দেশের বিভিন্ন এলাকা থেকে র্যাব, গোয়েন্দা বা স্থানীয় ব্যাটালিয়নের মাধ্যমে সরাসরি অপহৃত বা DGFI এর হেফাজত থেকে আনা ব্যক্তিদের এ সেলে আনা হতো। দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা ফখরুলের। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির মহাসচিব বলেন, পরম ত্যাগের নির্দেশনা স্বরূপ কোরবানি বা ঈদুল আজহা পালন করা হয় আল্লাহ তাআলার সৃষ্টি অর্জনের জন্য। ঈদুল আজহার তাৎপর্য হলো আল্লাহর নৈকট্য লাভ করা। সেজন্য বিশ্ব মুসলিম ঈদুল আজহার উৎসবে মিলিত হয়, মনের অশুভ অন্ধকার দূর করে সহজ সরল অনাড়ম্বর জীবনযাপনের মাধ্যমে স্রষ্টার সন্তুষ্টি অর্জনের মূল শিক্ষার উৎসব হচ্ছে পশু কোরবানি। বিগত 1.5 দশকের রাজনৈতিক বাস্তবতা প্রসঙ্গে বিএনপির মহাসচিব বলেন, দানবীর দুঃশাসনের জাতকাল থেকে জনগণ খানিকটা স্বস্তি পেলেও চূড়ান্ত মুক্তি ও অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদেরকে এখনো অনেকটা পথ পাড়ি দিতে হবে। নানা ধরনের কুটিল চক্রান্তের আশ্রয় নিয়ে মহল বিশেষ কৌশলে জনগণের বিভ্রান্ত করছে, এ বিষয়ে আমাদের সকলকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। ঈদুল আজহার ইতিহাস ও আত্মত্যাগের চেতনাকে সামনে টেনে তিনি বলেন, আত্মত্যাগের এক অবিস্মরণীয় ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা কোরবানির বিধান মানবজাতির সৃষ্টিলগ্ন থেকে কার্যকর হয়ে এসেছে। স্রষ্টার প্রতি নিঃস্বার্থ আত্মনিবেদন ও অনুপম আদর্শের প্রতীকী নির্দেশনা হিসেবে বিশ্বের ধর্মপ্রাণ মুসলমানরা প্রতি বছর পশু কোরবানি দেয়। এর মাধ্যমে মহান আল্লাহ পাকের প্রতি নিবেদিত বান্দা হওয়ার প্রেরণা পায়। ঈদের সামাজিক তাৎপর্য তুলে ধরে মির্জা ফখরুল বলেন, কোরবানির ঈদ বিশ্ব মুসলিমের দ্বিতীয় বৃহত্তর ধর্মীয় উৎসব। প্রতিটি উৎসবই ধর্ম। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।